শিক্ষার্থীগণ, শুভ গল্পের আমি গত যে পর্বটি দিয়েছিলাম সেটা এখান থেকে দিয়েছিলাম। তো আজকে বাকি যে গল্প আছে আমি আলোচনা করব। অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে। আমি কারণ কঠিন কঠিন যে শব্দগুলো আছে ওগুলো ভেঙে দিতে চেষ্টা করি, সেজন্য মনোযোগ দিয়ে শুনবে। তো এখান থেকে আলোচনা করেছিলাম আজকে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলা বাগান নৌকাবাহীর মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ যে চণ্ডীপুরের যে নদীটি ছিল সে নৌকাটা হচ্ছে যে বাণীকণ্ঠ আছে সে বাণীকণ্ঠের বাড়ির উপর দিয়ে উপর দিয়ে যায় এবং তার যে বাড়িতে বাখারির বেড়া মানে বাঁশের যে বাঁশের যে ফালি থাকে সে বাঁশের ফালির বেড়া, তো আটচালা হচ্ছে সেই টিনের চালার ঘর, গোয়াল ঘর হচ্ছে গরু থাকার ঘর, ঢেঁকিশালা যেখানে ধান ভাঙা হয় সেই ঘর, খড়ের স্তূপ হচ্ছে খড়ের যে বড় যে একটা পুষ থাকে সেই পুষ, তেঁতুলতলা, আম বাগান, কলা বাগান। অর্থাৎ তিনি যে একজন গার্হস্থ্য দিক থেকে অর্থনৈতিকভাবে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ সেটা এখান থেকে আলোচনা করলে বোঝা যায়। এবং এজন্য কী করতো, নদীর এপার ওপার থেকে যারা নৌকাবাহী ছিল, ব্যবসায়ী, নৌকাবাহী বলতে ব্যবসায়ী কিংবা যারা এপার ওপার হতো, তারা ওই বাড়িটি মানে বাণীকণ্ঠের বাড়িটির দৃষ্টি আকর্ষণ করতো, কেননা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল বাড়িটি। এজন্য দৃষ্টি আকর্ষণ করত। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না। গার্হস্থ্য সচ্ছলতা তো দেখত, কিন্তু সেই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে যে একটি বোবা মেয়ে ছিল সেটা কারো চোখে পড়েছে কি না জানি না। কিন্তু কাজকর্ম যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। যখনই সে অবসর পায়, কে শুভা যখনই অবসর পায় কাজকর্ম থেকে তখনই সে নদীর তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়। প্রকৃতির যে একটা বোবা ভাষা আছে সেই ভাষাটি শুভার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়। কারণ বোবার ভাষা কেউ বুঝতে না পারলে বোবা তখন প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে নেয়। যেন তাহার হইয়া কথা কয়, প্রকৃতিই যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলকল ধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর, সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলে নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। অর্থাৎ এইখানে প্রকৃতি তার হইয়া যে কথা বলে, প্রকৃতি যে তার ভাষা বুঝতে পারে, তাহা এই যে প্রকৃতির যত শব্দ আছে, কলধ্বনি, তারপর হচ্ছে কোলাহল, মাঝির গান, পাখির ডাক, এই যে পাতার মর্মর ধ্বনি, সবগুলো কি করে, সবগুলো সে হৃদয়ে কম্পন করে। কারণ প্রকৃতি তার ভাষাগুলো বুঝতে পারে এবং সে প্রকৃতির ভাষা বুঝতে পারে, এজন্য তার হৃদয়ে কম্পন হয়। এবং এমন কম্পন হয় হৃদয়ে তরঙ্গ রাশির ন্যায় চিরনিস্তব্ধ হৃদয়, অর্থাৎ যে বোবা মেয়েটি, চিরদিনের জন্য যে বোবা মেয়েটি, তার হৃদয়ে এই শব্দগুলো হৃদয়ের উপকূলে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। কারণ এই ভাষাগুলো সে বুঝতে পারে। প্রকৃতির যে নিস্তব্ধ ভাষাগুলো আছে এই ভাষাগুলো শুভা বুঝতে পারে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাই বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রকৃতির যে বিবিধ শব্দ মানে বিভিন্ন রকমের যে শব্দগুলো আছে, মাঝির গান, পাখির ডাক, তলুর মর্মর শব্দ, এই শব্দগুলো আর বিচিত্র গতি যে মানুষের বলো কিংবা পৃথিবীর যে বিচিত্র গতিটা আছে, এগুলো সব বোবার ভাষা। তার যে বড় পাতা বিশিষ্ট দুটো চোখ আছে শুভার, সে ভাষাগুলো শুধু এখানেই নয়, বিশ্বব্যাপী বিস্তার হয়েছে। দিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শতাব্দীর নক্ষত্র পর্যন্ত
কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এই যে ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস, এগুলো ঝিল্লির রবপূর্ণ তৃণভূমি হইতে, মানে তৃণভূমি ঘাসযুক্ত যে জমি, সেখানে ঝিঝি পোকার ডাক, এই যে ঝিল্লির রবপূর্ণ ঝিঝি পোকার ডাক পর্যন্ত হইতে শুরু করে শতাব্দী, যেখানে শব্দ পৌঁছায় না, নক্ষত্রলোক পর্যন্ত বিস্তৃত। তো এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগতের সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজনমূর্তি ধারণ করিত, তখন রৌদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্র আর একজন ক্ষুদ্র তরুছায়া। অর্থাৎ এখানে দুপুরে যখন মাঝিরা মাছ ধরিত না, জেলেরা খাইত না, গৃহস্থরা ঘুমাইত ক্লান্ত হয়ে, পাখিরাও পর্যন্ত ডাকত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, সমস্ত জগৎ যখন কাজকর্ম বন্ধ থাকিত এবং পৃথিবী যখন থামিয়া গিয়া একটা বিজন মূর্তি ধারণ করিত, মানে চুপচাপ একটা মূর্তি ধারণ বিজন মানে চুপচাপ, একটা মূর্তি ধারণ করিত প্রকৃতি যখন, তখন মনে হইত কেবল যে একটি বোবা মেয়ে এবং একটি প্রকৃতি মানে মুখোমুখি বসিয়ে থাকে। সেটা একজন হচ্ছে প্রকৃতি হচ্ছে বিস্তীর্ণ তো রৌদ্র, আর বোবা মেয়েটি হচ্ছে একটি ক্ষুদ্র তরুছায়া। ঠিক আছে? আচ্ছা, তারপর সুভার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নহে। গোয়ালঘরে দুটি গাভী, তাহার নাম সর্বশী এবং পাঙ্গুলি। সুভা বোবা হয়েছে তো কি হয়েছে, তো সুভার দুটো বন্ধু ছিল। বন্ধু যে ছিল না তাও নয়, দুজন বন্ধু ছিল। বন্ধু হচ্ছে গাভী, গাভী হচ্ছে মানে গরু। তো তাহার নাম ছিল সর্বশী এবং পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহার চিনিত। নাম বালিকা তো বোবা, এজন্য তার কাছে কোনোদিন শুনে নাই, কিন্তু সুভা যখন গোয়ালে যাইত, গোয়ালের যে পদশব্দটা তাহারা চিনত। কারা? সর্বশী এবং পাঙ্গুলি। ওরা চিনত তার পদের শব্দ, অর্থাৎ পায়ের যে শব্দ থাকে সেটা তারা চিনত। কারা? সর্বশী এবং পাঙ্গুলি। তাহারা কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ সুভার মর্ম সর্বশী এবং পাঙ্গুলি সুন্দর করে বুঝতে পারত। সুভা কখনো তাহার আদর করিত, কখনো ভর্ৎসনা করিত, কখনো মিনতি করিত, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিত। অর্থাৎ সুভা কখনো তাদের সঙ্গে গালিগালাজ করিত, কখনো ভর্ৎসনা করিত, কখনো আদর করিত, কখনো মিনতি করিত। তো এই বিষয়গুলো সর্বশী এবং পাঙ্গুলি খুব ভালো বুঝিত। মানুষ বুঝতো না, কিন্তু তারা ঠিকই বুঝতো। এই কথাই বলেছেন। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গিব্রা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। সুভা যখন গোয়ালে ঢুকিত, সর্বশীর গিব্রা মানে গলা, গলাটা বেষ্টন করিয়া, মানে গলাটাকে জড়িয়ে ধরত, ধরিয়া কানের কাছে তার আপনার গণ্ডদেশ মানে গাল, নিজের, অর্থাৎ সুভার যে গাল আছে এই গাল ঘর্ষণ করিত। তাইলে দেখো তার বন্ধুত্ব কতখানি। মানে তার গলাটাকে বেষ্টন করিয়া ধরিত সর্বশীর, ধরার পর গালটা লাগিয়ে দিত ঘর্ষণ করার জন্য, এবং সর্বশীর সঙ্গে করিত। আর পাঙ্গুলি এই দৃষ্টিটি স্নিগ্ধ দৃষ্টিতে দেখত, মানে সুন্দর করে নিরীক্ষণ করিয়া তার গা চাটিত। কার? সুভার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়াও অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখবন্ধু দুটির কাছে আসিত। এখানে বলা হয়েছে যে
বালিকা অর্থাৎ শুভা নিয়মিত 3 বার করে ওই ঘরে যাইতো, গোয়াল ঘরে। তো যেদিন সে কারো কথা শুনিত বাড়িতে, হ্যাঁ, কথা শুনিত অর্থাৎ গালিগালাজ শুনিত, সেদিন সে মনের দুঃখ জানার জন্য মুখ বন্ধু অর্থাৎ বোবা যে বন্ধু দুটি সর্বশী এবং পাঙ্গুলি ছিল তাদের কাছে আসিত, হ্যাঁ, মনের কথা জানানোর জন্যে। যে কারণ কি, মানুষ অপেক্ষা সর্বশী এবং পাঙ্গুলি শুভকে সবচেয়ে বেশি বুঝিত। এই জন্য যেদিন সে বাড়িতে কথা শুনিত, কষ্ট পাইত, সেদিন ওই সর্বশী এবং পাঙ্গুলির কাছে সে যাইত। তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। অর্থাৎ যে দুঃখটুকু জানাইতে যাইত, তাহারা কি করত, যে যে মর্মবেদনাটুকু তারা কিন্তু বুঝতো, সর্বশী এবং পাঙ্গুলি বুঝতে পারত। এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘেঁষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। অর্থাৎ সে যে কষ্ট পেয়েছিল, এটাই তারা সান্ত্বনা দিত অল্প অল্প করে তার বাহুতে শিং ঘষিয়ে ঘষিয়ে। হ্যাঁ, আমরা যেমন দুঃখ পেলে কেউ যদি দুঃখ পায়, সেই দুঃখের ভাগ আমরা ভাগীদারি হইতো, ঠিক এরকম কী করত, সর্বশী এবং পাঙ্গুলি তার দুঃখের ভাগ এভাবেই নিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এইরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। মানে সর্বশী এবং পাঙ্গুলি ছাড়াও কি ছিল, ছাগল ছিল এবং বিড়াল শাবক, মানে বিড়ালের বাচ্চা ছিল, হ্যাঁ, কিন্তু সমকক্ষভাবে মৈত্রীতা ছিল না। এরকম সর্বশী এবং পাঙ্গুলির মতো বন্ধুত্ব তাহাদের সঙ্গে ছিল না। তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত, ছিল না, কিন্তু শুভার কাছে তারা অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখনই তখন শুভার গরম কোলটিতে নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত। হ্যাঁ, তাহলে কী করত, দিনে বা রাতে যখনই সময় পাইতো, শুভার যে কোলখানা ছিল সেই জায়গাটা অধিকার করিয়ে সেখানে ঘুমাইতো। হ্যাঁ, সুন্দরভাবে, এই যে দেখো, সুখনিদ্রার আয়োজন করিত, সুন্দরভাবে সে ঘুমাইত। এবং শুভা তাহার গিব্রা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিত। মানে শুভা যখন তার গলা এবং পিঠে কোমল আঙ্গুল দুখানা বুলাইতো, তখন কি করিত, এই বিড়াল শাবক মানে সুন্দর, মানে সুন্দর একটা ঘুমের জন্য ওই পিঠে এবং যে ঘাড়ে দিত, হ্যাঁ, আঙ্গুল বুলাইতো, সেটা সহায়তা করতো ঘুমের জন্য। হ্যাঁ, সেটা এরূপ অভিপ্রায় প্রকাশ করে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভা আরও একটি সঙ্গী জুটেছিল, উন্নত শ্রেণীর জীব, হ্যাঁ, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। মানে এবার একটা উন্নত শ্রেণীর সঙ্গী জুটল, কিন্তু সমভাষা ছিল না। অর্থাৎ যে সঙ্গী জুটেছে সে ভাষা বলতে পারত, কিন্তু শুভা বলতে পারত না। কিন্তু তাহার সহিত সম্পর্কটা কীরূপ ছিল সেটা নির্ণয় করা কঠিন ছিল। হ্যাঁ, এখানে লেখকও বুঝতে পারে না যে আসলে তাহার সাথে সম্পর্কটা কীরকম গড়ে উঠেছিল। হ্যাঁ, এটা নির্ণয় করা কঠিন। গোসাইদের ছোট ছেলে, গোসাই হচ্ছে বংশীয় একটা পদবী, হ্যাঁ, ব্রাহ্মণদের একটা পদবী হচ্ছে গোসাই। তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্তই অকর্মণ্য। যে গোসাইয়ের ছেলে, তার নাম হচ্ছে প্রতাপ। সে অকর্মণ্য, মানে কাজকাম করে না, কাজকর্ম তার চরিত্রের বাহিরে। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়েছে। মানে কাজকর্মের জন্য বাবা মা অনেক চেষ্টা করছে, এখন আর সে আশা ত্যাগ করেছে। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়। মানে আত্মীয় যারা থাকে তারা কিন্তু বিরক্ত হয় এই অকর্মণ্যর সঙ্গে, কিন্তু যাদের সঙ্গে অনাত্মীয়, যারা তার আত্মীয় নয়, তারা কি করে সম্পর্কটাকে মানে খুব ভালো সম্পর্ক হয় তাদের সঙ্গে, কিন্তু আত্মীয়রা বিরক্ত হয় তার সাথে। কার সঙ্গে? যারা অকর্মণ্য ব্যক্তি থাকে। কারণটা কি এখানে,
যে কোনো কাজে আবদ্ধ না হয়ে তাহারা সরাসরি কি সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। কি বলা হইলো যে কোনো কাজে আবদ্ধ থাকে না, মানে সরকারি সম্পত্তির মতো হয়, যে সেই অকর্মণ্য ব্যক্তিটাকে ওই যে অনাত্মীয়রা আছে যেন তেনভাবে ব্যবহার করতে পারে। কিভাবে? সরকারি লোকের মতো। শহরের যেমন একটা সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজকর্মে আমোদে অবসরে যেখানেই একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। তাহলে কি হলো যে সরকারি বাগান যেমন সকলেই ব্যবহার করতে পারে, ঠিক এরকম অকর্মণ্য লোককে দিয়ে বিশেষ বিশেষ প্রয়োজনগুলো মেটানো যায়। এজন্য কি হলো, আমোদ প্রমোদে শুধু নয়, সব জায়গাতে তাদেরকে দিয়ে কি করা যায়, মানে দরকারটুকু সেরে নেওয়া যায়। হ্যাঁ, হাতের কাজগুলো ওই অকর্মণ্য লোকটাকে দিয়ে সেরে নেওয়া যায়, কিন্তু বাড়িতে তারা করে না, আত্মীয়দের জন্য করে না, অনাত্মীয়দের জন্য তারা ঠিকই করে। আচ্ছা, প্রতাপের শখ ছিল ছিপ ফেলিয়ে মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটে না। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। তাহলে আমরা যে গোসাইয়ের ছেলে পেলাম, তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। ছিপ হচ্ছে মাছ ধরার যে যন্ত্রটি। ইহাতে তার সময় সুন্দর কাটে, কাজকর্ম নাই, সময় কাটে ছিপ ধরে। অপরাহ্নে মানে বিকেলে নদী তীরে গিয়ে কী করতো, সুভার সহিত প্রায় তার দেখা হইতো। যে কোনো কাজেই নিযুক্ত থাকতো। একটা সঙ্গী পাইলে প্রতাপের ভালো থাকে। মানে ভালো থাকে প্রতাপ একটা সঙ্গী পেলে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এজন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। মাছ ধরার সময় কথা বললে তো চলবে না, মাছ ধরবে না, সেজন্যে বাক্যহীন ব্যক্তি যে সেই হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বন্ধু। এজন্য সুভার মর্যাদা সে বুঝতো। এজন্যই সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। তো এখানে সবাই শুভা বলতো, সে শুভার কী হইতো, একটু আদর করিয়ে সংযোগ করতো, তাকে সু বলিয়ে ডাকিত। শিক্ষার্থীগণ, আমি ভিডিওটি এখান থেকে রেখে দিলাম, পরবর্তী ভিডিওতে বাকি গল্পটুকু আলোচনা করব। ঠিক আছে? তোমরা অবশ্যই গল্পটুকু শুনবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।